বড় রাজনৈতিক দলগুলো আসলে চাই না নতুন রাজনৈতিক দলগুলো আসলে সামনের দিকে আগাক। সমঝোতার কারণে দলের মধ্যে একটা আমি আজকে রিপোর্ট দেখলাম, অসন্তোষ তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন মাঝখানে তো একটা গুজবও ছড়িয়ে দেওয়া হয়েছে, নুরুল হক নূরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমন একটা বিজ্ঞপ্তি প্রচার হয়েছে। আর এই অসন্তোষটা কি আলটিমেটলি সামনের দিকে আরো বাড়বে না? প্রথম প্রশ্ন হচ্ছে অসন্তোষ তৈরি হয়েছে কিনা, যেহেতু রিপোর্ট আসছে তৈরি হয়েছে কিনা। কারণ কেউ কেউ মনে করছেন যে কেউ কেউ ফায়দা লুটছেন নিজের স্বার্থের জন্য, আর কেউ কেউ একটু পিছনে আছে, স্বার্থের দিক দিয়ে পিছনে পড়ে যাচ্ছে, তার কারণে অসন্তোষ তৈরি হচ্ছে। এই অসন্তোষ কি দিনের পর দিন বাড়বে, নাকি এটাকে অসন্তোষটাকে আপনারা শেষ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আসলে মিডিয়াতে যে নিউজটা আসছে, যে অসন্তোষ বা ধরেন যে আপনার এই আসন সমঝোতা বা এই কেন্দ্রিক যে একটা আলোচনা, এটা আসলে সত্য। আসলে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত বা আমাদের দলের যে একটা পজিশন, সেটা ছিল আমরা হয় এককভাবে নির্বাচন করব, নয়তো আমাদের যে তারুণ্যের যে দলগুলো আছে বা তারুণ্য ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি সহ অন্যান্য দলগুলো, আমরা ইউনাইটেড হয়ে ধরেন যে আমরা ভালো কিছু করবো বা একসাথে নির্বাচন করবো, এরকম একটা চিন্তা আলোচনা আমাদের মধ্যে ছিল দীর্ঘদিন ধরে। তো সেই জায়গা থেকে, এবং এটাও আমাদের মধ্যে আলোচনা ছিল যে আমরা যদি কোনো দলের সাথে আসন সমঝোতায় যাই বা জোটেও আমরা অংশগ্রহণ করি, তাহলে সেটা সম্মানজনক ওয়েতে এবং সেটা ধরেন যে সম্মানজনক একটা আসন নেগোসিয়েশনের মধ্য দিয়ে সেটা হতে হবে। বাট বিএনপির সাথে যেটা হয়েছে, এটা আসলে দলের সাথে একবারেই অসম্মানজনক একটা ওয়েতে হয়েছে। যেটা আমাদের প্রত্যাশা ছিল বা চাওয়া ছিল, সেটা একবারেই হয় নাই। তো সেই জায়গা থেকে দলের মধ্যে অনেকটাই অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা সেটাকে চেষ্টা করেছি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন এই অসন্তোষ যদি আসলে দিনকে দিন বৃদ্ধি পায়, তাহলে এই তারুণ্যের শক্তিগুলোর মধ্যে নানা রকম ফ্র্যাকশন তৈরি হবে, বিভাজন তৈরি হবে। আর তারুণ্যের এই শক্তিগুলোর মধ্যে বিভাজন বিভক্তি যত তৈরি হবে, ততই কিন্তু এই ধরে আপনার কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ওই ধরেন যে এক কেন্দ্রিক রাজনীতি করে আসছে, এরা কিন্তু বেনিফিটেড হবে। আমাদের চাওয়াটা কিন্তু আসলে ঠিক তার অপোজিটে, ভিন্নটা। এই জন্য আমরা বলেছি যে আমরা অনেক স্যাক্রিফাইস করে হলেও, ছাড় দিয়ে হলেও আমরা কিন্তু এটাকে মিনিমাইজ করেছি এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি। হয়তো এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। তবে এটা আপনার মনে রাখতে হবে যে আজকে দেখেন তারুণ্যের শক্তিগুলো ইউনাইটেড হওয়া কেন জরুরি। আমরা বারবার বলেছি যে গণতন্ত্র হচ্ছে বহুমত বহুপথ থাকবেই গণতন্ত্রের মধ্যে, এটা গণতন্ত্রের অন্যতম পার্ট, অংশ। কিন্তু বাস্তবিক অর্থে আজকে রাজনৈতিক যে চরিত্র একটা দাঁড়িয়েছে আমাদের সামনে, এটাকে কোনোভাবেই আমরা ভবিষ্যতের ভালোর কোনো আসলে সংকেত বলে মনে করি না। যেমন ধরেন আপনার আজকে ছোট ছোট দলগুলোকে নিজের দলে এনে বিলীন করে দেওয়া হচ্ছে। ছোট দলের বড় নেতাদের ধরেন যে আসনের লোভ, এমপির লোভ, মন্ত্রিত্বের লোভ দেখিয়ে ধরেন যে নিজেদের মার্কায় নির্বাচন করানোর একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্ন, এই যে আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করতে যাচ্ছি, এই যে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি, অথচ গণতন্ত্রের অন্যতম যে উপাদান বহুমত বহুপথ নানান মত থাকবে এখানে, তো নানান পথের জায়গাটা কোথায়? আপনি যদি আপনার কনস্ট্রাকটিভ সমালোচনার জন্য আপনি যদি অপোজিশন না রাখেন, ভিন্ন মত না রাখেন, তাহলে ভবিষ্যতে আপনি এটা ভুল করলেন, এই ভুলের সমালোচনা করে তো কেউ থাকবে না ভাই। যেমন এই যে ৭৪ সালে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের সমালোচনা কেন করি? বিকজ আওয়ামী লীগ সব রাজনৈতিক দলকে ভিনিশ করে দিয়ে বাকশাল কায়েম করলো। এখনো তো আমি আসলে এটা বাকশাল না, বাট ওয়ান কাইন্ড অফ বাকশালের একটা ধরেন যে ফরম্যাট বলতে পারি আমরা। আপনি কেন করবেন ভাই? আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন, একটা সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আপনার উচিত ছিল, হ্যাঁ তুমি ছোট দল বা তুমি ধরো যে ছোট দলের ভালো দেশপ্রেমিক নেতা, বাংলাদেশপন্থী, আমার উচিত তুমি ওই চেয়ারে থাকো, তোমাকে সাপোর্ট দিয়ে আমি এমপি বানাবো, মন্ত্রী বানাবো, বা যেখানে তুমি থাকতে চাও তোমার ভোকালটা জারি থাকুক, আমার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমি কি করছি? আমি তাকে এনে আমার দলে বিলীন করে দিই, আমার পেটে ঢোকাই নিচ্ছি। তো এটা তো গণতন্ত্রের জন্য একটা অশুভ সংকেত আমি বলে মনে করি। তো এই জায়গা থেকে আমাদের একটা চরম আপত্তি, এই কাজগুলো কেন করা হচ্ছে? আমি এখানে একটা প্রশ্ন জুড়িয়ে দিই। সেটা প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন দল বিলীন করে দিচ্ছে, দিয়ে তার দলে নিচ্ছে, কিন্তু যিনি যাচ্ছেন তিনি কতটা কমিটেড? গুড, এই প্রশ্ন এটাই আমি উত্তর দিতে চাচ্ছিলাম এখনই। দেখেন, দোষ তাদেরও আছে যারা আসতেছে, কিন্তু তাদের দোষটাকে এখানে আমি আসলে বড়ভাবে দেখি না। কেন দেখি না? ধরেন তারা তো ছোট দল, দুর্বল, তাকে আপনি টেনে আনার চেষ্টা করে সে তো অটোমেটিক্যালি আসবে। আপনি কেন টানটা দিচ্ছেন? এটা তো আপনার দেখা উচিত যে আপনি বড় পার্টি, আপনি আপকামিং পাওয়ার পার্টি, আপনি সরকার গঠন করবেন, আপনি দেশ চালাবেন। তো আপনি যেহেতু দেশ চালাবেন, আপনি দেশ চালানোর জন্য আপনার একটা ভালো অপোজিশন দরকার, আপনার অপোজিটে ভালো ভোকাল দরকার, যারা আপনার গঠনমূলক সমালোচনা করবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করবে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যদি আপনি না রাখেন, তাহলে আপনি আসলে কোন পথে হাঁটছেন বা হাঁটতে চাচ্ছেন, সেটা তো একটা বড় প্রশ্ন। একটা প্রশ্ন, সেটা প্রশ্ন এই জন্য আমি বলছি দোষ ওদের আছে, কিন্তু ওদের দোষটা ছোট।
কিন্তু যারা তাদেরকে টেনে আনার চেষ্টা করছে বা টেনে নিয়ে আসছে এদের দোষটা বড়। এরকমও তো তারা এখন ওই ছোট দল লোভে পড়ে যাচ্ছে, এরকম তো আছে। লোভে পড়ছে, আমি বলছি না যে তারা লোভে যাচ্ছে না, তাদের লোভের যে আসলে ম্যাগনিটিউড এটা একবারেই মিনিমাম। কিন্তু আরেকটা প্রশ্ন, কিন্তু যারা তাদেরকে নিয়ে আসছে, যারা তাদেরকে নিয়ে এসে তাদের পেটের মধ্যে ঢুকাচ্ছে, তাদের ম্যাগনিটিউডটা হচ্ছে একবারে সবচেয়ে বড়। একটা প্রশ্ন, সেটা হচ্ছে দীর্ঘদিন আমরা বিভিন্ন পত্র পত্রিকায় রাজনীতি শুনেছিলাম যে আপনাদের সাথে এনসিপি থেকে শুরু, আপনি নিজেরাই বলছেন নতুন প্রজন্মে একটা জোট গঠন করা দরকার ছিল। তো এই জোট গঠন আমরা শুনেছিলাম এবি পার্টি, আপনারা গণ অধিকার পরিষদ, এনসিপি মিলে একটা জোট গঠন করার কথা উনিও বলছেন, আপনিও বলছেন। এই জোট গঠনটা, নতুন প্রজন্মের এই জোট গঠনটা হলো না, দায় কার? এখানে আসলে দেখেন, দায় আমাদের নাই এটা আমি বলবো না, দায় আমাদেরও আছে। আবার ধরেন এখানে বড় যে দলগুলো, ওই যে কনভেনশনাল পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে ওই যে রাম রাজত্বের একটা রাজনীতি করে আসছে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এই দলগুলো ধরেন যে সেখান থেকে তো আপনার বেরোয় আন্দোলন করছে, রাজনীতি আমরা তো করছিলেন। চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, রাজনীতি এক জিনিস, আন্দোলন এক জিনিস ভাই, আবার নির্বাচন আরেক জিনিস। আন্দোলন যখন করছি, আন্দোলনে ম্যাস পিপল কিন্তু একটা অংশগ্রহণ ছিল। ওখানে যারা অংশগ্রহণ করেছে সবাই যে পলিটিক্যাল পার্টি করবে, রাজনীতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, নির্বাচন, তা কিন্তু না। ওখানে ধরেন যে 100%-এর মধ্যে হয়তো 10% রাজনীতির মাঠে আছে, 90% কিন্তু এখন রাজনীতির মাঠে নাই। ওরা যেই জায়গা থেকে আসছিল ওই জায়গায় ফিরে গেছে, যারা কৃষক কৃষকের জায়গায় ফিরে গেছে, যারা ছাত্র ছাত্রের জায়গায় ফিরে গেছে। সুতরাং সবাই যে রাজনীতি করবে নির্বাচন তা তো না। সুতরাং এখন যারা রাজনীতির মাঠে আমরা আছি, আপনি যেমনটি বললেন যে তারুণ্যের শক্তিগুলো কেন আপনারা ইউনাইটেড হতে পারলেন না, হ্যাঁ এর দায়ী আমাদের আছে। আমাদের যে দায় যতটুকু, আমরা সেই দায়টা আমি নিতে চাই, আমি নিজে নিতে চাই। কিন্তু এই যে বড় যে দলগুলো, যারা দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক কালচার তৈরি করেছে, ওই দলগুলো চতুর্মুখী একটা চাপ দিচ্ছে। আপনাকে ধরেন যে এমপিত্বের লোভ, আমাকে মন্ত্রিত্বের লোভ, কাউকে টাকার লোভ, এই যে নানামুখী লোভ, লোভে পড়ে প্রলোভন ব্যর্থ দেখিয়ে হয়েছে জোট। আমাদের মধ্যে প্রতিনিয়ত একটা ফ্যাকশন তৈরি করার চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছে। এখন আমরা তো রাজনীতির মাঠে নবীন, আমরা রাজনীতির মানে নতুন, তাদের এই নানামুখী চাপ এবং তাপের কাছে অনেক সময় আসলে ভয়ে উঠেছে। তারপর আমরা চেষ্টা করেছি, আমাদের নিজেদের মধ্যেও ধরেন যে অনেক দূরত্ব আছে, অনেক অমিল আছে, যেগুলো আসলে আমরা মানে মিনিমাইজ করে একটা পয়েন্টে আসতে পারি নাই, বিদায় হয় নাই। তবে এটা যে হবে না তা কিন্তু না, আমরা এখনো আশাহত নই, আমরা আশার মধ্যেই আছি। এবং ভবিষ্যতে টুডে টুমরো দেখবেন যে এই ইয়াং বেজ পার্টিগুলো একসময় ইউনাইটেড হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে। জি সাহেব মুস্তাফিজ, আমার একটা প্রশ্ন ছিল, হয়তো উত্তরটা 30টা আসন যদি এখন আপনার হয়তো বলা হচ্ছে যে জোটে আপনারা আছেন নির্বাচনী সমঝোতাতে 30 থেকে 40টা আসনের কথা বারবার বলা হচ্ছে, এই কয়েকটা আসন দিলে কি নিশ্চয়ই আপনারা বিএনপির সাথে যেতেন? আমি তো বললাম যে আমাদের যখন আলাপ আলোচনা হয়েছে, আমাদের মেইন যে এজেন্ডা ছিল সেটা বিচার সংস্কার, এই বিষয়গুলো। তো বিএনপির সাথে যখন আমাদের আলাপ আলোচনা হয়েছে, সেক্ষেত্রে তারা এই প্রশ্নগুলোতে আসলে একমত না, এবং তারা আসলে সেখানে চায় না। এবং বিএনপি জায়গাটা এরকম যে আসলে তারা এখন খুব প্রাউডলি বলে যে আসলে মানে অনেকগুলো রাজনৈতিক দলের বাংলাদেশে প্রেক্ষাপটে রাজনীতি করার সুযোগ তারা করে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তারা। কিন্তু একই সাথে এখন কিন্তু তারা মানে বহুদলীয় গণতন্ত্র বিলীনকারীর একটা বড় প্রবর্তক বলে আমি মনে করি। আপনি দেখেন যে শাহাদত সেলিম, এহসানুল হুদা, এই মানুষগুলা নামমাত্র একজনের এক একটা পার্টি, এবং তার ঐক্যমত্য কমিশনে যে সালাউদ্দিন সাহেব হ্যাঁ বললে হ্যাঁ বলতো, না বললে না বলতো, এবং এতটাই সাপোর্ট করতো, মানে আমরাও মাঝে মধ্যে অবাক হইতাম যে আসলে তারা কি সবগুলো মানে বুঝে হ্যাঁ বলছে বা না বুঝে না করছে কিনা। তো আমরা তো দেখতে পেলাম যে তাদেরকে মির্জা ফখরুল ইসলাম সাহেব পাশে বসিয়ে হ্যাঁ বলো তোমার দল বিলীন হয়ে গেছে, মানে যেভাবে অর্ডার করা হচ্ছে, এটা আমাদের দেখে খুবই দুঃখ লেগেছে যে আসলে এই রাজনৈতিক দলগুলোর তো একটা বড় সম্ভাবনার জায়গা ছিল, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো আসলে চাই না নতুন রাজনৈতিক দলগুলো আসলে সামনের দিকে আগাক। এবং আমি মনে করি যে জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, যারা আসলে দীর্ঘ 40-50 বছরের একটা হিস্ট্রি আছে, তাদের উচিত ছিল অনেক মানে কোনো রাজনৈতিক দলকেই জোটের এই প্রেক্ষাপটের আলোকে মানে না তৈরি করে, বরঞ্চ তাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করে দেয়, যেন ছোট রাজনৈতিক দলগুলা বা যারা তরুণ রাজনৈতিক দলগুলা, তারা যেন নিজেদের একটা সুন্দর রাজনীতিটা দাঁড় করাতে পারে কোনো রকম বাধা ছাড়া। ধরেন বিএনপি, জামাত বা অন্য যেসব পুরনো রাজনৈতিক দল আছে, আমাদের এই তরুণদের একটা লড়াইয়ের জন্যই তো আজকে তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আজকে তারা ইলেকশন থেকে শুরু করে ক্ষমতা আসার সম্ভাবনা তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা তো স্বীকার করে না, বিএনপি যে আপনাদের জন্য যে তারা রাজনীতি সেটা করে না। স্বীকার করে না। 5 তারিখে আপনি তাদের টোন দেখবেন, বাবারা সোনারা তোমাদের ছাড়া হয় না।
আবার আজকে তারেক রহমানদের টোন দেখবেন ডিফারেন্ট। তারা তো বলে যে এদের পক্ষে একা দেখেন, করা ইতিহাস সম্ভব নয়, কখনো সাধারণ মানুষ নেমেছিল বলে, ইতিহাস কখনো বিএনপি জামাত নেমেছিল বলে আপনারা ঠিক সফল আছে, হয়েছে। ডেফিনেটলি ইতিহাস কখনো বেঈমানদেরকে ক্ষমা করবে না। যদি তারা আসলে মনে করে থাকে তরুণদের কোনো ভূমিকা নাই, তাহলে ধরেন এই ইতিহাসই এটার জবাব তাদেরকে দিয়ে দিবে। যদি তারা ইতিহাস থেকে শিক্ষা না নিতে পারে, এটা তাদের ফল্ট। আমরা আমাদের জায়গায় জনগণের রাজনীতি করে আসব। মানে আমাদের জায়গাতে আমি বলতে পারি যে ধরেন যে আমরা যখন ক্যাম্পাস লাইফে অ্যাক্টিভিজম করছি, রাজনীতি করছি, আমি, তারপরে ফারুক, তারপর নুরু, ওনারা কিন্তু একই সময়ে আসলে আমরা উঠে আসা। তো আমরা তখন দেখতাম কি যে রাজনৈতিক দলগুলো আসলে মানে নির্বাচন ছাড়া তাদের আর কোনো এজেন্ডা নাই। এই কোটা সংস্কার বলেন, নিরাপদ সড়ক বলেন, বিভিন্ন এজেন্ডাতে আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বলেন, বিভিন্ন এজেন্ডাতে আমরা কখনো দেখতাম না যে রাজনৈতিক দলগুলোকে সেভাবে সোচ্চার হতে। তাদের একটা এজেন্ডা থাকতো যে নির্বাচন দেন, আমি আবার ক্ষমতায় আসবো, আপনার মতো করে আমি ক্ষমতা এনজয় করতে চাই। ওই মানে একইভাবে জিনিসটা লুপ হোলের মতো ঘুরতে থাকতো। তো আমাদের জায়গা থেকে যখন আমরা এগুলো দেখছি, আমরা প্রোটেস্ট করছি, আমরা 5 জন মিলেই করছি, 10 জন মিলেই করছি। একটা সময় দেখা গেছে যে ফারুক, নুরু, ওনাদেরকে হচ্ছে যে পালিয়ে থাকতে হচ্ছিল। তখন দেখা যাচ্ছে যে বিহাইন্ড দ্য সিন থেকে আমাদের আরেকটা ফোর্স আমরা নামলাম। সেখান থেকে ধরেন নাহিদ ইসলাম, তারপরে আকরাম, তারপরে তার পরবর্তীতে আসিফরা, এরকম করে কিন্তু একটার পর একটা জেনারেশনের মধ্যে অনেকগুলো ব্যাচ আসা শুরু করলো। এবং তাদের কিন্তু মানে মানে মতামত বা তাদের কিন্তু লক্ষ্য শুধু একটা মাত্র এই নিরাপদ সড়ক বা কোটা সংস্কার না। যেই সিস্টেমের জন্য এই সংস্কার মানে কোটাটা আসলো, যেই সিস্টেমের জন্য একটা মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বিচার পাচ্ছে না, সেই সিস্টেমটাকে আমরা অলওয়েজ টার্গেট করতাম। এবং এর জন্য কিন্তু শেখ হাসিনার এই যে ফ্যাসিবাদ হয়ে ওঠা, ফ্যাসিবাদের এই সব কার্যক্রম মিলে যে তার শাসন, সেই জায়গাটাকেই আমরা লক্ষ্য করে সবসময় আন্দোলনটাকে গেছি। এবং তার ফলস্বরূপ মানে কারণ আমি দেখি যে সিনিয়র নেতারা বলার চেষ্টা করে যে 36 দিনের আন্দোলন, এটা মোটেও 36 দিনের আন্দোলন না। এটা দীর্ঘদিনের আমাদের যারা আমাদের ছাত্র অবস্থায় ছিলাম, পরবর্তীতে আমরা তরুণভাবে কোনো না কোনো পেশায় যুক্ত হয়ে বা রাজনীতির সাথে আমরা যুক্ত ছিলাম, এটা সম্মিলিত একটা প্রচেষ্টা। কিন্তু সিনিয়র রাজনীতিবিদরা আপনারা দেখবেন কেউ বিদেশে ছিল, কেউ সেফলি কোনো না কোনো জায়গায় অবস্থান করছিল, নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিল, তাদের খুব বেশি ক্ষতি হয় না। ক্ষতি হলে তাদের তৃণমূলের যারা নেতাকর্মীরা, যাদেরকে তারা এখনো অন করে না, যাদের নেতাকর্মীরা খুন হলে বলে বিচ্ছিন্ন ঘটনা, সেরকম এখনো অবস্থান আছে। তারা নিজেদেরটাই সবসময় ভাবে এবং এখন তরুণদেরকে এরকম করে তারা অস্বীকার করছে। এবং দিন শেষে সামনের দিনেও যদি তারা এই সংস্কারকে বলেন, তরুণদেরকে বলেন বা জনগণকে অস্বীকার করে ক্ষমতায় থাকতে চায়, তাদেরও আসলে ক্ষমতাটা খুব বেশি দিন টিকবে না।